নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি নিখিল। তো আগামীকাল প্রাইমারি টেট 2023 নাকি 2023 সালের যে প্রাইমারি টেট আগামীকাল অনুষ্ঠিত হবে। তো আশা করি বন্ধু তোমরা তোমাদের প্রস্তুতি প্রায় শেষ করে দিয়েছো। তো কিছু কিছু জায়গায় খামতি রয়েছে, আমি চেষ্টা করব আজকে এই ভিডিওর মাধ্যমে সেই খামতিগুলোকে, অর্থাৎ যে যে জায়গাগুলো তোমরা মিস্টেক করেছো আমি সেগুলোকে আবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ভিডিওটি দেখো এবং তোমাদের যেসব জায়গাগুলোতে খামতি রয়েছে সেগুলো একটু করে দেখে যাও, অবশ্যই কিন্তু কাজে লাগবে। তো আমি আজকে যে যে জায়গাগুলো তোমাদের দেখে যেতে বলবো পরীক্ষার জন্য, তোমরা অবশ্যই সেই সব জায়গাগুলোকে ফলো করো। দেখো কিন্তু ওখান থেকে কোশ্চেন তোমরা অবশ্যই পাবে নির্ধারিত। ঠিক আছে? তো যাই হোক, আজকের এই ভিডিওতে সেই সব বিষয় নিয়েই কিন্তু চর্চা করা হচ্ছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই কার্যকরী। তো যাই হোক, বলবো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আর যদি ভিডিও ভালো লাগে বন্ধু, তো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ঠিক আছে? তো দেখো, লাস্ট মিনিট সাজেশনে রয়েছে ম্যাথামেটিক্স অ্যান্ড প্যাডাগজি বিষয়ক বেশ কিছু আলোচনা। তো যেগুলো তোমাদেরকে দেখে যেতেই হবে এবং সাথে অন্যান্য বিষয়ের প্যাডাগজি ব্যাপার নিয়েও তোমাদের সাথে আলোচনা করা হয়েছে এই ভিডিওর মধ্যে। তো অবশ্যই কিন্তু তোমরা সেগুলো দেখে যাবে। তো দেখো বন্ধু, যে হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা অনেকেই ডাব্লিউবি প্রাইমারি টেট 2023 পরীক্ষার প্রস্তুতি প্রায় শেষ করে দিয়েছো। তো কিছু কিছু জায়গায় তো খামতি থাকবেই, তো সবাই তো সব কিছু করতে পারবে না, কিছু কিছু জায়গায় কিন্তু খামতি থেকেই যাবে। তো যাই হোক, তো প্রিপারেশন যেমনই হোক না কেন, আশা করি তোমরা তোমাদের 100% পরীক্ষাতে দেবে। তো দেখো, পরীক্ষার হলে গিয়ে মাথা ঠান্ডা করে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু ভেবেচিন্তে করবে। ঠিক আছে? তোমার মধ্যে এই বিশ্বাসটি রাখতে হবে যে এবার তোমাকে কিন্তু প্রাইমারি টেট পাস করতেই হবে। ওকে? তাহলেই কিন্তু তোমার প্রায় 80% তুমি সাকসেসের সামনে চলে গেছো প্রায়। এরপর দেখো যে একবার না পারিলে দেখো শতবার, এই চিন্তাধারাটি মাথায় রেখে সমস্ত প্রশ্নের উত্তরগুলি বারবার পড়বে, তাহলেই কিন্তু উত্তর বেরিয়ে যাবে। সব সময় চেষ্টা করবে যে বাংলা এবং ইংরেজিতে যে প্যাসেজগুলো রয়েছে সেগুলো সবশেষে করার, সবশেষে করার চেষ্টা করবে। এই কারণেই, কারণ দেখো, তুমি যদি প্যাসেজ করতে যাও 4টি প্যাসেজ থাকবে, করতে করতে দেখবে কখন যে টাইমটা পেরিয়ে গেছে 1 ঘন্টা তুমি বুঝতেই পারবে না। তো সবশেষে করবে এবং প্যাসেজ করার সময় চেষ্টা করবে যে কোশ্চান পড়ে পড়ে প্যাসেজের মধ্যে সেই কোশ্চেনের অ্যান্সার খুঁজবে। একবার প্যাসেজ পড়বে, একবার কোশ্চেন পড়বে, একবার প্যাসেজ পড়বে, একবার কোশ্চেন পড়বে। আর প্যাসেজ থেকে যে কোশ্চেনটির অ্যান্সার হয়ে যাবে সেই তার তলায় কিন্তু একটা অবশ্যই দাগ দিয়ে রাখবে, কারণ এইটা অ্যান্সার হয়ে গেছে, তাহলে ওই লাইনটা তোমাকে আর বারবার পড়তে হবে না। ওকে? প্যাসেজ করার সময় যেটা ছাত্রছাত্রীরা মারাত্মক ভুল করে থাকে, যে সঙ্গে সঙ্গে আগে প্যাসেজটি করে নিই, দেখবে অটোমেটিক্যালি ওর কী হয়ে যায়, টাইমটি শেষ হয়ে যায়। ঠিক আছে? এই ভুলটি কিন্তু তোমরা পরীক্ষার হলে গিয়ে করবে না। আর সব সময় চেষ্টা করবে যে যেসব বিষয়গুলি স্কোরিং, অর্থাৎ যেমন ইভিএস রয়েছে, ম্যাথস রয়েছে, ঠিক আছে, এবং প্যাডাগজি পোর্শনটা রয়েছে, সেগুলো আগে করার চেষ্টা করবে। সে বাংলা হোক, ইংরেজি হোক, বা ম্যাথস হোক, বা ইভিএস হোক। ঠিক আছে? এবং আমি আশাবাদী তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষায় সাফল্য পাবে এবং তোমাদের সাফল্যই কিন্তু আমার গর্ব। ওকে? তো দেখো, এখানে হচ্ছে আমাকে প্যাডাগজি বিষয়ে যে যে জিনিসগুলো পড়তে হবে। দেখো, প্যাডাগজিতে যদি পিয়ার গ্রুপ বলে কোনো ওয়ার্ড থাকে, ঠিক আছে, পিয়ার গ্রুপ বলে যদি কোনো ওয়ার্ড থাকে, তো এইটা তোমরা খেয়াল রাখবে। পিয়ার গ্রুপ অর্থাৎ একসাথে যদি কোনো কাজ করা বোঝায়, পিয়ার গ্রুপ হচ্ছে এমন একটা ব্যক্তি বা সংস্থা, ইন্ডিভিজুয়াল বা একটা কোনো অর্গানাইজেশন, এটা গঠিত হয় যারা একই বৈশিষ্ট্যগুলি ভাগ করে। ওকে? তো একসাথে আর কি, যখন বাচ্চাদেরকে ধরো আমি পড়াবো, তো এই টাইপের যদি কোনো ওয়ার্ড তোমরা পেয়ে থাকো, তো ওটাই অ্যান্সার কিন্তু। ওকে? পিয়ার গ্রুপিং যদি কোন তোমার কোশ্চানের মধ্যে থাকে, তো সেটাই অ্যান্সার। ঠিক আছে? এরপর যদি ধরো তুমি কোনো কোশ্চানের অ্যান্সার করতে পারছো না এবং কোশ্চানের মধ্যে কিন্তু তুমি এই ওয়ার্ডটা পেয়ে গেছো, একটু ভেবেচিন্তে দেখবে যে যে কোনো কোশ্চানই হোক না কেন, তোমরা যদি ভেবেচিন্তে দেখবে যদি এই ওয়ার্ডটা পেয়ে যাও, অল দ্য অ্যাবাভ, তাহলে কিন্তু এটাই অ্যান্সার। ঠিক আছে? প্যাডাগজির ক্ষেত্রে আমি কিন্তু বলছি। ঠিক আছে? এরপর তোমরা কিন্তু খেয়াল রাখবে অবশ্যই যে
চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। ওকে, তো এই চাইল্ড সেন্ট্রিক এডুকেশন দেখো আজকের দিনে আধুনিক যুগের যে শিক্ষা ব্যবস্থা সেখানে কিন্তু প্রতিটি ক্ষেত্রে বাচ্চাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস রয়েছে যে প্রায়োরিটি অফ চাইল্ড। ঠিক আছে, এই দুটো পোর্শন কিন্তু তোমরা অবশ্যই দেখবে যে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন আর প্রায়োরিটি অফ চাইল্ড, যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে যদি সেটা দেওয়া থাকে তো অবশ্যই কিন্তু এগুলো অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো রয়েছে ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন জিনিসটা কি, যে ইনক্লুসিভ এডুকেশন হচ্ছে এটাই যে যেখানে কিন্তু CWSN বাচ্চাদেরকে বেসিক্যালি আগে এইসব বাচ্চাদেরকে আলাদা জায়গায় রেখে পড়াশোনা করা হতো, কিন্তু বর্তমান সোসাইটিতে বা বর্তমান যুগে এদেরকে কিন্তু সাধারণ ছেলে মেয়েদের সাথে রেখেই পড়াশোনা করা হয়। ঠিক আছে, তো এদেরকে যেন আলাদা চোখে না দেখা হয়। ঠিক আছে, CWSN এটা একটা লং চ্যাপ্টার। তো যাই হোক, আমি বলবো যে এই টাইপের যদি ওয়ার্ড তোমরা কিন্তু প্রশ্নের মধ্যে খুঁজে পাও তাহলে কিন্তু ওইগুলোই অ্যান্সার। এরপর দেখো এই জিনিসটা কিন্তু বারবার বাচ্চারা ভুল করে, অর্থাৎ রিডিং স্কিল অ্যান্ড লিসেনিং স্কিল, এই দুটো স্কিল হচ্ছে রিসেপটিভ স্কিল, আর রাইটিং আর স্পিকিং এই দুটি হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। এগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, এরপর দেখো এখানে আছে স্পিকিং অ্যান্ড রাইটিং, এই দুটো হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। ওকে, এবার হচ্ছে পরিবেশে আমাদেরকে কোন জিনিসগুলো মনে রাখতে হবে। দেখো যে পরিবেশে যে জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে বিভিন্ন রোগ সম্পর্কিত কোশ্চেন, অর্থাৎ বায়ু দূষণের ফলে কী হয়, শব্দ দূষণের ফলে কোন রোগগুলো হয়। ঠিক আছে, যেমন ধরো পারদের ফলে কী হয়, বা আর্সেনিকোসিস, যেমন আর্সেনিক দূষণের ফলে হয় ব্ল্যাক ফুট ডিজিজ, আর্সেনিকোসিস। ঠিক আছে, তাহলে যেমন ধরো এখানে হচ্ছে সিলিকোসিস রোগ কাদের হয়, যারা অ্যাডভেস্টাস শিল্পে কাজ করে তাদের। তো এই টাইপের যে কোশ্চেনগুলো রোগ সম্পর্কিত কোশ্চেন কিন্তু অবশ্যই পড়বে। ঠিক আছে, নেক্সট দেখো রয়েছে যে বিভিন্ন অঞ্চলের উদ্ভিদ, অর্থাৎ কোনটা পর্ণমোচী উদ্ভিদ কোনটা চিরহরিত উদ্ভিদ। পর্ণমোচী মানে যেগুলো বছরের একটা নির্দিষ্ট সময়ে যেগুলো পাতা ঝরিয়ে দেয়, যেমন আমাদের এই এলাকার উদ্ভিদগুলো, মালভূমি অঞ্চল বা সমভূমি অঞ্চলের উদ্ভিদগুলো। কিন্তু পার্বত্য অঞ্চলের উদ্ভিদগুলো যেখানে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 200 মিলিমিটারের বেশি, সেখানে কিন্তু চিরহরিত বৃক্ষ জন্মায়, পাইন, ফার, স্প্রুস, বার্চ এগুলো। তো এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, এখান থেকে কোশ্চেন আসবে। আমি কোন কোন গ্রাউন্ড থেকে কোশ্চেন আসার পসিবিলিটি এবং এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই, আমি সেইগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করছি। দেখো, একটা হ্রদ বা একটা জলবিদ্যুৎ কেন্দ্রের নাম অবশ্যই কিন্তু পরীক্ষাতে পড়বে। ঠিক আছে, নেক্সট দেখো রয়েছে যে প্রচলিত এবং অপ্রচলিত শক্তির উৎসগুলি কোন কোন জায়গা থেকে আমরা কনভেনশনাল নন কনভেনশনাল এনার্জি সোর্সগুলো পাই সেটা পড়বে। ওকে, তো আগের দিনে আমি একটা ভিডিও দিয়েছি যেখানে সাইক্লোন বা শব্দ দূষণ এইসব নিয়ে আলোচনা করা রয়েছে, বিভিন্ন দূষণ সম্পর্কিত রোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সেগুলো অবশ্যই যারা দেখোনি তো ভিডিওটি দেখে রাখবে। এবার ধরো পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি, বাগরোল বা মেছো বেড়াল বা ফিশিং ক্যাট। ফুল শিউলি ফুল। ঠিক আছে, ফল কি, গাছ কি, ছাতিম গাছ। ঠিক আছে, আম ফল। জলজ প্রাণী হচ্ছে গাঙ্গেয় শুশুক। ঠিক আছে, এবার হচ্ছে পশ্চিমবঙ্গের নদ নদী। পশ্চিমবঙ্গের নদ নদী রয়েছে যেমন উত্তরবঙ্গের নদী, সুন্দরবন অঞ্চলের নদী, আর মালভূমি অঞ্চলের নদী, সমভূমি অঞ্চলের নদী। ঠিক আছে, তো এই নদীগুলো তোমরা পড়বে যে কোন নদীটা কোন এলাকার, এটা কিন্তু একটু চোখ বুলিয়ে নেবে পরীক্ষা দিতে যাওয়ার আগে। এগুলো অবশ্যই বলবো, তোমরা কিন্তু অবশ্যই চোখ বুলিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এখানে আছে এক নজরে গণিতের প্রকৃতি, যে গণিত হচ্ছে প্রকৃতিতে গণনামূলক, অর্থাৎ কাউন্টিং একটা ব্যাপার, যে একটি বস্তুর পরিমাণগত দিকগুলিকে ডিল করে, এটা হচ্ছে একটা পদ্ধতিগত, আর গণিতের ভাষার নিজস্ব ভাষা আছে। ওকে, ঠিক আছে, এরপর দেখো এখানে যে এটি ইন্ডাকশন এবং ডিডাকশনের ক্ষমতা বিকাশ করে, মানে গণিতের অবজেক্টিভিটি হলো আত্মা, শিক্ষার্থীদের মধ্যে মনোবৈজ্ঞানিক মনোভাব গড়ে তুলতে সাহায্য করে, আমাদের দৈনন্দিন জীবনের অনেক সমস্যা সমাধান এতে সাহায্য করে, এবং এটি শিক্ষার্থীদের মধ্যে যৌক্তিক চিন্তাভাবনাকে জাগিয়ে তোলে। অ্যাকচুয়ালি গণিত আমরা বাচ্চাদের কেন পড়াই? ঠিক আছে, এই টাইপের ধরো যদি কোশ্চেন তুমি পেয়ে গেছো, বাচ্চাদের আমরা গণিত কেন পড়াই, কারণ বাচ্চাকে প্র্যাকটিক্যাল করে তোলার জন্য, বাচ্চাকে হিসাব। এখন যেমন আমাদের যে NEP নিউ এডুকেশনাল পলিসি, তাতে বাচ্চাকে বলা হয়েছে যে বাচ্চাকে গণিত যেন ওরা যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টা জিনিস ওরা অর্থাৎ যে প্রাইমারি লেভেলটা তারা কিন্তু শিখতে অবশ্যই যেন পারে। ঠিক আছে, তো বাচ্চাকে আমি যদি প্র্যাকটিক্যাল করে তুলি তাহলে বাচ্চা কিন্তু কর্মক্ষম হবে। ঠিক আছে, তো
যৌক্তিক চিন্তা ভাবনাকে বাচ্চাদের মধ্যে মানে বাচ্চাদের যৌক্তিক চিন্তা ভাবনাকে জাগিয়ে তুলতে হবে গণিতের মাধ্যমে, ঠিক রয়েছে। তো এবার দেখো গণিত বিষয়ক বিভিন্ন সংজ্ঞা, এবং এখান থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই পড়বে। তো এর আগের বারেই পড়েছিল একটা কোশ্চেন, হকবেন যেটা বলেছিলেন যে গণিত হচ্ছে একটা আয়না, কার? সভ্যতা সংস্কৃতির, ঠিক আছে, মিরর অফ সোসাইটি অ্যান্ড কালচার, ঠিক আছে। দেখো গণিত হলো একটা বিমূর্ত পদ্ধতির মাধ্যমে অধ্যয়ন, যা বিমূর্ত উপাদান দিয়ে গঠিত, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া দিয়ে গঠিত। নেক্সট দেখো এখানে আছে গ্যালিলিও বলেছেন যে গণিত হলো সেই ভাষা যেখানে ঈশ্বর সমগ্র বিশ্ব বা মহাবিশ্ব রচনা করেছেন। দেখো এখানে আছে গণিত হলো এমন একটা উপায় যার মাধ্যমে শিশুদের মন বা মস্তিষ্কের যুক্তির অভ্যাস প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। হকবেন দেখো বলেছেন গণিত হলো সভ্যতা এবং সংস্কৃতির আয়না। দেখো এবার হচ্ছে গণিত হলো সমস্ত বিজ্ঞানের সিংহের দরজা এবং চাবিকাঠি, এটা বলেছেন রজার ব্যাকন, ঠিক আছে। গণিত হলো পরিমাপ, পরিমাণ এবং ফলাফলের বিজ্ঞান, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে লোকি বলে একজন মানে বিখ্যাত ম্যাথমেটিশিয়ান, তিনি গণিতের সংজ্ঞা দিয়েছেন যে ম্যাথমেটিক্স ইজ অ্যা ওয়ে টু স্যাটেল ইন দ্য মাইন্ড অফ চিলড্রেন আ হ্যাবিট অফ রিজনিং। এই সংজ্ঞাগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখে যাবে, ঠিক আছে। এরপর দেখো যে মার্শাল এইচ স্টোন তিনি বলেছেন কি, যে স্টোন মনে রাখবে যে স্টোন কি বলেছেন, MH স্টোন এর মতে যে ম্যাথমেটিক্স ইজ দ্য স্টাডি অফ অ্যাবস্ট্রাক্ট সিস্টেমস built of abstract elements. These elements are not described in concrete fashion, ঠিক আছে। তো এটা স্টোন বলেছেন। গণিত অধ্যাপক ভস তিনি বলেছেন যে আওয়ার এন্টায়ার সিভিলাইজেশন ডিপেন্ডিং অন দ্য ইন্টেলেকচুয়াল পেনেট্রেশনস অ্যান্ড ইউটিলাইজেশনস অফ নেচার হ্যাজ ইটস রিয়েল ফাউন্ডেশন ইন দ্য ম্যাথমেটিক্যাল সায়েন্সেস, ঠিক আছে। এটা ভস বলেছেন। টার্মগুলো দেখলেই তোমরা কিন্তু খেয়াল রেখে যাবে। এখানে ভস থেকে ও দিয়ে আওয়ার সায়েন্স মনে রাখবে, ভস আওয়ার সায়েন্স, এটা লাস্ট লাইনটা, তাহলে কিন্তু বুঝে যাবে যে এটা কে বলেছে। কেলিন তিনি কি বলেছেন যে ম্যাথমেটিক্স ইজ ইন জেনারেল, মানে সাধারণভাবে ম্যাথমেটিক্স হচ্ছে কি যে ইজ ফান্ডামেন্টালি দ্য সায়েন্স অফ সেলফ ইভিডেন্ট থিংস, ঠিক আছে। এটা মনে রাখবে যে গণিতের আধুনিক সংজ্ঞা দেখো যে সংখ্যা, প্রতীক এবং বিভিন্ন মাত্রিক আকার বিমূর্ত ধারণার অবকাঠামো এবং তাদের পারস্পরিক সম্পর্ক, গতি এবং কালের বিজ্ঞানে হচ্ছে গণিত। এটা হচ্ছে গণিতের মডার্ন সংজ্ঞা, এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। দেখো রজার ব্যাকন, যেটা আমি একটু আগেই বললাম যে রজার ব্যাকন তিনি বলেছেন যে গণিত হলো এমন একটা বিজ্ঞান যেটা হচ্ছে সকল বিজ্ঞানের প্রবেশদ্বার এবং চাবিকাঠি। ম্যাথমেটিক্স ইজ দ্য গেট অ্যান্ড কি টু অল সায়েন্স, ঠিক আছে। আর তোমরা যে জিনিসটা মনে রাখবে সেটা হচ্ছে ফর্মেটিভ এবং সামেটিভ অ্যাভলিউশন সম্পর্কে তোমরা মনে রাখবে, ওকে। দেখো এখানে হচ্ছে রয়েছে কি যে ফর্মেটিভ অ্যাভলিউশন কোনটা, যে অকার্স বিফোর অর ডিউরিং ইনস্ট্রাকশন, তখন আমি যখন পড়াচ্ছি ফর্মেটিভ, তো সেই টাইমে যে অ্যাসেসমেন্ট বা অ্যাভলিউশন সেটা হচ্ছে ফর্মেটিভ অ্যাভলিউশন। দেখো এটা অ্যাকচুয়ালি কিসের জন্য করা হয়, লার্নিংয়ের জন্য করা হয়, ঠিক আছে। দুটোই তো লার্নিংয়ের জন্য। এখানে আছে ডেসক্রিপটিভ ফিডব্যাক, অর্থাৎ কথা বলতে বলতে যখন আমরা ফিডব্যাক নিই, এখানে হচ্ছে সেন্ট্রাল ফাংশন, এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা হচ্ছে ইনফর্মাল এবং হাই ইম্প্যাক্ট অন লার্নিং এবং গাইডস ইনস্ট্রাকশনস। তো এইগুলো হচ্ছে ফর্মেটিভ অ্যাভলিউশন ক্যারেক্টারিস্টিক ফিচার্স। দেখো এরপর হচ্ছে সামেটিভ কখন হয়, অ্যাট দ্য এন্ড, এটা মনে রাখবে যে এন্ড, আর এটা ডিউরিং লার্নিং, ঠিক আছে, বা টিচিং। তারপরে দেখো এখানে আছে এটা যেমন ডেসক্রিপটিভ ফিডব্যাক, এটা হচ্ছে অ্যাভলিউটিভ ফিডব্যাক। এটা যেমন পুরো সেন্ট্রাল ফাংশন, এটা হচ্ছে পিরিয়ডিক, ঠিক আছে। এটা যেমন ইনফর্মাল, তাহলে এটা হচ্ছে ফর্মাল, ঠিক আছে। এখানে দেখো এখানে আছে যেমন ধরো হাই ইম্প্যাক্ট অন লার্নিং, এটা হচ্ছে কি যে লিমিটেড পজিটিভ ইম্প্যাক্ট অন লার্নিং, ঠিক আছে, অ্যান্ড মে বি ইউজ অ্যাজ এ ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে সামেটিভ অ্যাভলিউশনের বৈশিষ্ট্য। এবার এক্সাম্পল দেখে নাও যে কোনগুলো সামেটিভ কোনগুলো ফর্মেটিভ, ঠিক আছে। এইগুলো হচ্ছে এক্সাম্পল, ফর্মেটিভ এবং সামেটিভের এক্সাম্পল হচ্ছে কি থ্রো আউট। দেখো এখানে রয়েছে যে রুব্রিক্স, ক্লাস ডিসকাশন, চেক লিস্ট, কোশ্চেনারিজ, মানে যেটাকে আমরা কুইজ বলি, তারপরে দেখো এখানে হচ্ছে জার্নাল বা প্রোগ্রেস নোট, সেলফ অ্যাভলিউশন, ইউনিট টেস্ট এর মধ্যে পড়ে, ইউনিট টেস্ট, অবজারভেশন, কনফারেন্সেস, পিয়ার অর সেলফ অ্যাভলিউশন, অর্থাৎ একটা গ্রুপের মধ্যে আলোচনা,
ঠিক আছে। সামেটিভ অ্যাভলিউশন মিনস হচ্ছে অ্যাট দ্য এন্ড যেটা আমরা পাবো রুব্রিক্স পাবো, রিটেন টেস্ট অর্থাৎ পরীক্ষার মানে যে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে যে টেস্ট করা হয়, ঠিক আছে, ক্রিয়েটিভ অ্যাসাইনমেন্টস, প্রেজেন্টেশন, পোর্টফোলিওজ। তাহলে এইটা মনে রাখবে যে পোর্টফোলিওজ কোন অ্যাভলিউশনের মধ্যে পড়ে, সেটা হচ্ছে সামেটিভ অ্যাভলিউশনের মধ্যে পড়ে, ঠিক আছে। তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, প্রজেক্ট অ্যান্ড প্রোডাক্টস। তো এইগুলো হচ্ছে সামেটিভ অ্যাভলিউশনের বৈশিষ্ট্য এবং এগুলো তোমাদেরকে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। আশা রাখবো বন্ধু অবশ্যই তোমরা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই কিন্তু তোমরা এই যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এক্সাম রয়েছে তাতে কিন্তু অবশ্যই পাস করবে এবং অত বেশি টেনশন নেওয়ার কোনো দরকার নেই। একদম ফুর্তি মুক্ত চিন্তায় তোমরা পরীক্ষা দেবে এবং রেজাল্ট তোমাদের অবশ্যই ভালো হবে। তো বেস্ট অফ লাক অল অফ স্টুডেন্টস, থ্যাংক ইউ।